উনি ভুলেই যেতেন, ম্যারেজ ডে কবে কবে সব ভুলে যেতেন। খুব সাজগোজ গহনা ইত্যাদি এরকম ব্যাপার আমার জীবনে নেই। আমার বিয়ের পর প্রতিটা সপ্তাহে 5 দিন 6 দিনই আমরা রিক্সা করে এসে নান রুটি পায়াগুলো খেয়ে তারপরে সিনেমা দেখে রাত্রে বাসায় আসতাম। দর্শক, বিআরবি ঈদ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলা ইসলাম। ঈদ মানে আনন্দ, ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্ত। আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র সবখানেই যার অভিনয় আমাদের মুগ্ধ করেছে বছরের পর বছর। তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামান ম্যামের কাছে যাব শুরুতে। ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে এই সময়টুতে অনেক ভালো আছি, ভালো লাগছে। কারণ যখন দেখি যে তোমাদের মতন এইরকম সুন্দর তন্নি মেয়েরা কিভাবে এগিয়ে এসছো এইসব বিনোদন জগতের সাথে কাজ করার জন্যে, আমরা তো এরকম সুযোগই পাইনি। তাই হিংসা থাকলেও অনেক গর্ব, অনেক অহংকার লাগে। আর আমারও ঈদের শুভেচ্ছা বিআরবি এই দর্শক যারা আছেন তাদের জন্যে, এবং আজকে ক্যামেরার পেছনে যারা কাজ করছেন এই সময়টাকে সুন্দর করে তোলার জন্যে যারা সহযোগিতা করছেন তাদের সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক 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 আদর এবং শুভকামনা। আপা, আপনি আমাদের অনুপ্রেরণার জায়গা। আমরা আসলে আপনাকে অনেক বেশি অনুসরণ করতে চাই, বা আপনি আসলে আমাদের এই বাংলা সিনেমাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আজকে আমাদের বিষয় যেহেতু ঈদ আড্ডা, আমরা আজকে ঈদের গল্প শুনবো। আপনার ছোটবেলার ঈদের গল্পটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন। আমাদের ছোটবেলা অনেক নিরানন্দ এই কারণে বলি যে এত আয়োজন, এত কিছু এসব ছিল না। তারপরেও ওই দূর আকাশের নক্ষত্রটা যেমন জল করে, মনে হয় অনেক কিছু সুন্দর, অনেক ভালো, কিন্তু কাছে গেলে তার সেই তীব্র দাহ যেভাবে কাছে যেতে পারে না, আমরা দূরে থাকি। তেমনি ওই ছোটোবেলাটা এত আনন্দের ছিল না, তারপরে মনে হচ্ছে যে অনেক আনন্দের ছিল, অনেক ভালো লাগার ছিল। এখন যেমন এত আয়োজন ছিল না, অল্পতেই শেষ হয়ে যেত সব কিছু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস। তারপরে এখন যেমন 5 দিন 6 দিন 7 দিন ধরে ঘুরে বেড়ানো, তারপরে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে নানান রকম ঈদের আয়োজন, ঈদের আনন্দ ছড়ানো আছে, কিচ্ছু ছিল না। তারপরেও দূর অতীতের অনেক কিছুকে যেমন মানুষ লুকিয়ে রাখে, একটা ছোট্ট মুক্তকে বা একটা ছোট্ট গহনাকে যেমন একটা বাক্সর মধ্যে লুকিয়ে রাখে, মাঝে মাঝে দেখে, খুব আনন্দে ভরে যায় তার মন। তেমনি আমাদের ওই দূর অতীতের এইসব ছোটোবেলার ঈদের স্মৃতিগুলোকে যখন একটু তাকাই অনেক ভালো লাগে, অনেক কিছুর মধ্যে হারিয়ে যাই। বাহ, চমৎকার। আমরা আসলে জানি যে আমাদের কিন্তু বাবার বাড়ি, ছোটবেলাতে বাবার বাড়িতে ঈদের আনন্দটা একরকম থাকে, শ্বশুর বাড়িতে একরকম থাকে, আবার নিজের যখন আলাদা আমরা একটা ঘর করি তখন কিন্তু একটা একরকম ঈদের আনন্দ থাকে। তো কেমন ছিল বিষয়গুলো আসলে? তখন তো মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি এগুলো তো তখন হয়নি। হ্যাঁ, ছোটোবেলায় ওই এখন যেমন অনেক জামা কাপড় কেনা হয়, সকালে নামাজের আগে নামাজ পড়বো একটা জামা পরে, তারপরে আবার ফিরে এসে আরেকটা জামা, পরের দিন আরেকটা জামা, তারপরে আত্মীয়স্বজনও অনেক কাপড় দেয়, সেগুলো পরা হয় ভাগ ভাগ করে। কিন্তু আমাদের সময় এত প্রাচুর্য ছিল না, সবারই একটা জামা থাকতো, সেই জামাটাকেই লুকিয়ে রাখতাম যাতে অন্য কেউ না দেখে, ভাই বোনরাও যাতে লুকিয়ে না মানে দেখে ফেলে। একবার এখানে একবার ওখানে এইরকম করতে করতে মানে ঈদের দিন যাতে ওইটা পরে যখনই ঈদের মাঠে আব্বার সাথে যাব নামাজ পড়তে বা আত্মীয়স্বজনের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে যাব, তখনই যেন প্রথম দেখে, এইভাবে লুকিয়ে রাখতাম। মানে দেখে ফেললে পুরনো হয়ে যাবে, বিষয়টা এমন ছিল যে আলমারিতে লুকিয়ে রাখবো, কাউকে দেখতে দিব না। এই যে মেহেদি দেওয়ার বিষয় একটা কিন্তু আমাদের থাকে সবসময়, ঈদ মানে হাতে একটু মেহেদি লাগাই, তো এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা মেহেদি নিয়ে কোনো?
না, আমাদের সময় অভিজ্ঞতা মানে এখন যেমন এত সহজ হয়ে গেছে, এত নকশা, হাতগুলো দেখলেই ভাল লাগে, তখন এসব ছিল না। কার বাড়িতে একটা মেহেন্দি গাছ আছে, সেখান থেকে একটু মেহেন্দি চেয়ে নিয়ে এসে ওটা বাটা হতো। তারপরে হয়তো সবাই সবে কদরের দিনে সারাদিন মেহেন্দি দিয়ে রাখতাম, অথবা রাতে হাতে আঙ্গুলে দিয়ে ঘুমিয়ে থাকতাম, তাতে অনেক লাল হবে। সেই মেহেন্দিটাকে লাল করার জন্যে পানের বোটা, তারপরে খয়ের এসব জিনিসগুলোকে দেখতাম আম্মা দিচ্ছেন, তারপরে আমিও শিখলাম। এখন যেমন এত সহজ হয়ে গেছে, সুন্দর এত কিছু, তখন মনে হয় যে আহারে আমাদের সময় যদি এগুলো থাকতো। তো সেই মেহেন্দি বাটা বা মেহেন্দি বেটে নিয়ে আবার যিনি মেহেন্দি বাটতেন তার সারা হাত লাল হয়ে যেত, এগুলো একটা অন্যরকম স্মৃতি আর কি। আপনার কাছ থেকে কিন্তু আমরা মেহেন্দি লাল করার একটা টিপস পেয়ে গেলাম। এখন তো বেটে আর কেউ দেয় না, তাই না? মেহেন্দি এখন সব পাওয়া যায়, সেভাবেই আমরা দেই, হাতে নখে নকশা করি, এবং সেগুলো দেখতে সত্যিই ভালো লাগে আর কি। আচ্ছা, আপুকে জিজ্ঞেস করবো যে রান্নার মানে ঈদের দিন আসলে কি রান্না করা হয়, বা আপনার স্পেশাল রান্নার যে তালিকাটা সেটা একটু আমরা জানতে চাই। এখন আর আমার স্পেশাল কিছু নেই, সব সাদামাটা। আর এত রান্না টেলিভিশনে দেখানো হয়। আমাদের সময় রেডিওতে একটা দুটো রান্না শেখাতো, আর একটা পত্রিকা ছিল বেগম পত্রিকা, সেটা পড়তাম, সেখানে একটা রান্নার আইটেম থাকতো। তো সেই একটু বড় হয়ে যখন সেই রান্না দেখে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরের নিচের তলায় রান্নাঘর ছিল, আমরা লালবাগে থাকতাম, তো লুকিয়ে লুকিয়ে কাজের ছেলেটাকে দিয়ে ওইটা এক্সপেরিমেন্ট করতে যেতাম, কিন্তু খুবই লুকিয়ে, কারণ সেটা আমার আম্মা দেখলে তো একদম বুকে শেষ করে ফেলবেন, কারণ তার ভয় ছিল যে বিয়ের আগে রান্না করতে গেলে হাত টাত পুড়ে ফেলবো, তখন একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। সেই জন্য যাই করতাম না কেন লুকিয়ে লুকিয়ে এক্সপেরিমেন্ট করতাম। তারপরে আম্মাকে বলতাম যে আম্মা এই যে এই রান্নাটা বেগমে উঠেছে, এটা করতে হবে। আম্মা তখন আবার ফর্মালি আম্মা সব জিনিসপত্র আনতেন, তখন করতাম। তো এখন তো এত রান্না, এত কিছু। আর এই সময়টা তো আসলে ঈদ সবার জন্য ঈদ। আমার 84 বছরের বুড়িরা ঈদ কি, সবাইকে আনন্দ দেখি, বসে থাকি, সবাই আসবে, সালাম করবে, সালামি দিব, একটু পায়েস রান্না করি, এগুলো না না খাবো না খাবো না, মানে ওরাও সব অন্য বাসায়, আর সবাই তো দাদু ডাকে, নানু ডাকে, এই আনন্দটা নিয়েই আছি। আমার দুই কন্যা, তাদের ঘরের সব ছেলে মেয়েরা, ওরা তো দূরে থাকে। আমার আশেপাশে যারা আছে, যারা আমাকে মা ডাকে, তাদের ছেলে মেয়েরা নানু ডাকে, দাদু ডাকে, এই আনন্দটা নিয়ে সবার দাদু, সবার নানু। আর পার্কে যখন যাই তখন আমার ওই মেয়েরা সব চকলেট টকলেট পাঠায়, ওগুলো নিয়ে যখন যায় বাচ্চাদেরকে দিই। সবাই আবার একটা নাম দিয়েছে বাচ্চাগুলো, চকলেট দাদু। সেটাও আমার অনেক আনন্দের, অনেক ভালো লাগার আর কি। আপনার সব থেকে বেশি প্রশংসা পেয়েছিলেন কোন রান্নাতে? না, ওই রকম স্পেশাল কিছু না, রোস্ট আর বানাতাম। আর আমার মনে আছে প্রথম চট্টগ্রামে গেলাম স্বাধীনের পরপর, তারপরে যে এত দাম দিয়ে চাইনিজ খাওয়া, তো সেটা আবার একটা চাইনিজ ট্রেনিং হলো রান্নার। তো সেখানে একজন আমাদেরকে ট্রেনিং দিয়েছিল, তো সেই চাইনিজ রান্নাগুলো বাসায় করতাম, যখন সবাইকে দিতাম সবাই খুব খুশি হতো। এখন আর ওইসব রান্না টান্নার এটা করবো ওটা এক্সপেরিমেন্ট, একটা রান্না দেখি টেলিভিশনে, মনে করি যে আচ্ছা ঠিক আছে এটা এক্সপেরিমেন্ট করবো, কিন্তু পরে আর ধরছে কুলায় না রান্না করতে। আমার একটা ছেলে আছে আশিক, ও বলে কি হ্যাঁ আপনি এখন আমি যখন আসছি এখন আমাকে আপনার দিতে কষ্ট লাগে। আমি বললাম যে তুমি তো বাইরে অনেক কিছু খেতে পারো, আমাদের সময় তো বাইরেও এত কিছু ছিল না, বিভিন্ন রান্নার বিভিন্ন দোকান আছে, এবং এগুলো দেখলে আমি বলি যে আমরা কত দূর এগিয়ে গেছি। সেই বিরিয়ানির একটা স্পেশাল, একটা জায়গায় হয়তো স্পেশাল পাওয়া যায়, এই খাবারটা চিকেনের এটা আলাদা পাওয়া যায়। এগুলো দেখলেও আনন্দ লাগে যে আমরা কত এগিয়ে গেছি, এবং সারা পৃথিবীর সঙ্গেই আমাদের অন্য যে সমস্ত তুলনাগুলো আছে, প্রতিযোগিতা আছে, রান্নাটাও একটা আর্ট এটা। এবং এটা একটা খালি মেয়েদের একচেটিয়া যে মেয়েরাই রান্না করবে তা না, ছেলেরাও আমরা যত দেখি যে যত বড় বড় হোটেল রেস্তোরাঁ আছে সেখানে শেফরা কিন্তু সব ছেলে। হ্যাঁ, তো খালি আগে আমাদেরকে শুনতে তো আর কি বিএমএ পাশ করে কি হবে, সে তো রান্নাই করতে হবে, কিন্তু রান্নাটা হেলা ফেলার
ব্যাপার না, কেমন? এবং রন্ধনটাকে এখন রন্ধন শিল্প বলা হচ্ছে, এবং যারা এখানে সেটা প্রতিযোগিতা হচ্ছে, এক একজন রন্ধন শিল্পী, সে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছেন, এগুলো দেখলে সত্যি মানে এই যে রান্না করতে হবে, আর কি হবে, সংসার হাঁড়ি ঠেলতে হবে, এই অপবাদ এখন আর মেয়েদেরকে দিতে পারবে না। আপা তো অনেক রান্নার প্রশংসা পেয়েছেন মানে জীবনে, তো কখনো কি এমন হয়েছে যে কোনো রান্নার জন্য সমালোচিত হতে হয়েছে, এরকম ভালো হয়নি বা কেউ বলেছে আজকে খাবারটা ভালো ছিল না? ওরকম হয়নি, আল্লাহর রহমতে। রান্না টান্না করেছি, আমার মেয়েরাও রান্না মানে পছন্দ করে, তারপরে আমি রেখে দেই, ওরা তো বাইরে থাকে। আমার বেশিরভাগ দেশি রান্নাটাই ভাল লাগে, ওই কাঁঠালের ইঁচড়, কচি কাঁঠালের, এগুলো তো ওরা যখন আসে সময় চলে যায়, আমি আবার সময় কারো কোনখানে শুটিং এ গেলে বা কেউ দিলে ওটাকে আবার রেখে দেই ডিপের মধ্যে। হ্যাঁ, বড়ি দেয়, ডালের বড়ি, সেটা রেখে দেই, হ্যাঁ ওদেরকে দেবো। তা আমার কাছে ওইসব বাইরের রান্নার চেয়ে আমাদের নিজেদের যে সমস্ত রান্নাগুলো আছে, আমাদের নানি দাদিরা করেছেন, সেগুলোকেই আমার মনে হয় যে সেগুলো অনেক স্বাদের এবং অনেক ভালো লাগার, এবং অনেক মায়া যেন সেটার মধ্যে, এই যে বড়িটা দিচ্ছে, তারপরে অন্যান্য যে সমস্ত রান্নাগুলো, এগুলো আমি কিন্তু রেখে দিই। আমার মেয়েরা আসবে যখন, তখন আম শেষ হয়ে যায়, আমি আবার কাঁচা আমের একটু টুকরো রেখে দিই, যে আম দিয়ে টক রান্না করে দিব, ছোট মাছ রান্না করব, তখন ছোট আমের পাশে দিব। আমাদের দেশি রান্নাগুলো, ওরা বাইরে থাকে তো এরকম অত পায় না, সেজন্য দেশি রান্নাগুলো আমি করতে চেষ্টা করি। এবং আমার বাড়িতে যখন বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আসে, আমি ওরকম একটা কিছু করে সামনে দিই, খুব খুশি যে হ্যাঁ এটা কোথায় পেলেন, আমি বললাম যে রেখে দিয়েছিলাম, খাও। তো ওই যে ওদের আনন্দটা, এবং সেই সঙ্গে দেশের একটা মায়া, একটা আলাদা কিছু, এটা আমি দিতে চেষ্টা করি আর কি, সেই আনন্দটাই আমার আনন্দ। দেখা যায় যে এখন তো আসলে ঘরোয়া যে রান্নার বিষয়গুলো, এগুলো কিন্তু পাওয়া যায় না, মানে আমরা এতটা হয়ে গেছি যে আমরা কিন্তু চাইলেই দেখা যায় অর্ডার করে ফেলছি, মানে ভালো লাগছে না, রান্না করব না, অর্ডার করে ফেলি। এবং আপনি যে খাবারগুলোর কথা বললেন আপা, খুবই এই যে কাঁঠালের কথা বললেন, বড়ির কথা বললেন, এটা কিন্তু এখন খুবই কম পাওয়া যায়, তো সেই জায়গা থেকে আসলে খুবই ভালো লাগলো শুনে। পাওয়া যায় এগুলো, কিন্তু এখন মেয়েদের স্বাবলম্বী হওয়ার অনেক পথ করে দিয়েছে, কেমন মেয়েরা এখন রান্না করছে, হ্যাঁ রান্না করে, এবং 20-30 জনের রান্না, 50 জনের রান্না, তারা এটা একটা তাদের মানে প্রফেশন হিসেবে নিয়েছে, স্বাবলম্বী হচ্ছে। কারোর জন্য রান্নাটা যে এত বড় একটা ব্যাপার হতে পারে, এটা ভাবলেও যে খালি মানে আমি চাকরি করলাম তারপরে আমি স্বাবলম্বী হলাম, তা না। এই রান্না করেও কিন্তু মেয়েরা নিজের অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য কিছুকে সে প্রমাণ করছে, নিজের পারদর্শিতাকে। আচ্ছা, আবার চলে যাব ঈদের বিষয়ে। সেটা হচ্ছে, এমন তো হয় অনেক সময় আমাদের যে ছোটবেলায় বা বড়বেলায় অনেক সময় হয় যে একটা জামা খুব পছন্দ করেছি কিন্তু কিনতে পারলাম না, মন খারাপ হয়, এমন কি কখনো হয়েছে কিনা? না, ওরকম আমাদের সময় তো আসলে খুব অল্পে তুষ্ট থাকার ব্যাপার ছিল। তো এই ঈদের সময় আমার মনে আছে, আমরা লালবাগে থাকতাম, আব্বা আমাদেরকে, ওনার জিপ গাড়ি ছিল অফিসের, আব্বা আম্মা আমার অন্য ভাই ছোট বোন, আমাদেরকে নিয়ে যেত সেই সদরঘাটের ওখানে কয়েকটা দোকান ছিল, অমৃত বস্ত্রালয়, এবং সেখানে ঈদের কাপড় টাপড় কেনা হতো, বা আত্মীয় স্বজনের জন্য বাড়িতে পাঠাবে সেগুলো কেনা হতো। ওই দেখে টেকে যেটা পছন্দ, আব্বা আম্মা যেটা পছন্দ করে দিতেন সেটাই। পছন্দ করে কাপড় কেনা সেটা অনেক পরে, বিয়ে হয়ে গেছে যখন একা গিয়ে পছন্দ করতাম, আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তার সঙ্গে তখন একটা ব্যাপার ছিল। কিন্তু বিয়ের আগ পর্যন্ত যা কাপড় চোপড় আনা হতো সেটাই পরতাম, আম্মা কিনে দিতেন। তখন তো ফেরিওয়ালা বাসার সামনে দিয়ে সেই টাঙ্গাইলের শাড়ি, তাঁতের শাড়ি নিয়ে যেত, সেই ফেরিওয়ালাকে ডেকে 10 টাকা 12 টাকা দিয়ে শাড়ি কিনতাম, ওগুলো পরে কলেজ ইউনিভার্সিটিতে গেছে। এখন তো চিন্তাই করতে পারি না সেগুলো। এখন তো অনেক ডিফারেন্স। আগে যেমন ছিল লেসপিতা নিয়ে ঘুরতো বাচ্চারাও। এখন আসলে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়, তো বাচ্চারা এখন নিজেরা যায় সমস্ত দোকানে, আর এত সুন্দর সুন্দর সমস্ত কাপড়ের, অন্যান্য জামা কাপড়ের সব কিছুর, আর সেটা প্রজেকশনের ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের সময় তো আগে দেখতেই পেতাম না কোন দোকানে কোথায় কোন
মলে কোন কাপড় বের হয়েছে, কোন সুন্দর, এগুলো তো এখন আমরা চোখে দেখে তারপরে যেতে পারছি, কিন্তু আমাদের ছোটবেলাতে এগুলো একদম মানে যেখানে নিয়ে যাবে, যেটা কিনে দেবে সেটাতেই তুষ্ট। এখন বাচ্চাদের নিজেদেরও পছন্দ হয়েছে, না এটা ভালো লাগছে না, আরেকটা দোকানে গেল, গিয়ে আবার কিনে নিয়ে আসলো। তো এগুলো সময়ের সাথে সবকিছু বদলে যায়, সেগুলোই মেনে নিতে হয় আর কি। আমরা যাবো এবার সালামির বিষয়ে। সালামির বিষয়ে কি বলবো, সেটা হচ্ছে সালামি তো অনেক আমাদের পাওয়া হয়েছে আপার এবং দেওয়াও হয়েছে। তো যদি একটু জিজ্ঞেস করি, যদি মনে থাকে যে সর্বনিম্ন সালামি কত পেয়েছিলেন আর সর্বোচ্চ কত মনে আছে? সর্বোচ্চ হ্যাঁ, একটা কাঁচা টাকা, সেটা তখন বলতে একটা টাকা ছিল, ওটা 1 টাকা, আর আটানা ছিল, আধুলি বলতো, আর সিকি নোট ছিল না কিন্তু আমাদের ছোটবেলায়। ওই 1 টাকা আটানা যখন 3তে বা 4-এ পড়ি তখন 1 টাকা পেয়েছিলাম আর কি, সেটাই সর্বনিম্ন সিকি। এবং ওইগুলো পেয়ে মুড়ি মুড়কি কিনবো। তারপরে আমাদের সময় তো আর চকলেট পাওয়া যেত না, হ্যাঁ, বাতাসা পাওয়া যেত। তারপরে আমরা যশোরে ছিলাম, নলেন গুড়, ওটাই কিন্তু চকলেটের মতো এমনি করে খেতাম। তো এইগুলোর কথা মনে আছে আর কি। আচ্ছা, চকচকে টাকা পাওয়ার মানে বিষয়টা মনে আছে কিনা, যে নতুন টাকার যে বিষয়টা? নতুন টাকার কথা মনে নেই। এখন যেমন একদম চকচকে 1 টাকা, তারপরে 4 আনার সিকি 25 পয়সা, এখন তো আর ইয়ে নাই ওইভাবে 25 পয়সা 50 পয়সা, 50 পয়সা নাই বোধহয়, 25 পয়সা আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, এরকম। তো এই চকচকে যখন পাই ওগুলো রেখে দেই আমি, হ্যাঁ, এখনো মানে মনে হয় কি এগুলো রেখে দেই, কোনো কাজে আসবে না। অনেক সময় আবার আমার যখন অন্য বিল টিল আসে বাসার ইয়েতে, তখন 25 পয়সা বা 60 পয়সা এগুলো যখন দেই, আমার নিচে যিনি এগুলো ইয়ে করেন উনি বলে কি আপনি এরকম ভাঙতে কোথাও? আমি বললাম যে আমার এত বড় একটা বাক্স ওখানে আমি সব রেখে দিই, এটা আমার অভ্যাস। যখনই বাজার থেকে বা কোথা থেকে, এবং বাজারে গেলেও যখনই খুচরাটা বলে এত দাম, আমি ঠিক ওরকম দিতে চাই, সবাই অবাক হয়ে যায় যে এই মহিলার কাছে এরকম খুচরা পয়সা আছে। কারণ আমরা অনেকেই দেখি, আমিও করেছি, খুচরা পয়সা পুরো নোটটাই দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। তো আমার কাছে থাকে, আমি আবার ওরকম ভাঙতিও দিয়ে দেই আর কি। এটাই আমার একটা আনন্দ, আবেগের জায়গা একটা আমাদের, মানে এই যে টাকাগুলো কালেক্ট করে রাখা, এটা একটা আবেগ কাজ করে এই জায়গাটাতে। এক সময় আমি না বাইরের অনেক কয়েন আর কি জমাতাম আর কি, তারপরে এখন আবার সেটাও অভ্যাস চলে গেছে আর কি সময়ের সাথে সাথে। আবার একটু জানবো, সেটা হচ্ছে যে আপা, সেমাই আপনি কত রকমের রান্না করতে পারেন এবং ঈদে কত ধরনের সেমাই রান্না করেন? না, এখন তো সেমাইয়ের এবার যে সব বের হয়েছে, লাচ্ছা সেমাই, এটা এরকম তো ছিল না আমাদের ছোটবেলায়। সেটাও এক স্মৃতি সুন্দর, মেশিন পাওয়া যেত, হ্যাঁ। আম্মাকে দেখতাম, আমার নানার বাড়িতে গেলে নানুকে দেখতাম, এই মেশিন যেমন সেলাই মেশিন এরকম হাত ঘুরায়, তেমনি এরকম মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিয়ে এরকম সেমাই বের হতো, সেগুলোকে আবার শুকানো হতো রোদের মধ্যে, সেগুলো দিয়েই কিন্তু সেমাই কিন্তু এমনি কিনতে পাওয়া যেত না। তারপর যখন আরও বড় হলাম, স্কুলে ঢাকায় আসলাম, তখন দেখলাম যে সেমাই কিনতে পাওয়া যায়। তারপরে এখন তো একেবারে রেডিমেড, খালি দুধের মধ্যে দিয়ে দাও, বা নানা রকম সেমাইয়ের পদ আর কি। আবার ঝাল সেমাইও করা হয়। তো আমি তো এখন অনেক সময় মিষ্টি কম খেতে পারি না, তো ঝাল সেমাইও করি, এইভাবে আর কি। তো আসলে রান্নাটা একটা তো আর্ট বলা যায়, এবং এটা উদ্ভাবনের ব্যাপার। আমি একটা পদ্ধতি শিখলাম, কিন্তু সেখানে যদি আমি আরেকটা কিছু মিশিয়ে সেটাকে তৈরি করি, সেটা অন্য স্বাদের হয়ে যাবে এবং সেটা ভিন্নতা এনে দেবে। তো এইরকম আর কি। ওরকম রান্না মোটামুটি সবাই প্রশংসাই করেছে। আমার রান্নার প্রতি একটা আর্ট ছিল, মানে একটা নেক ছিল আমার, লুকে লুকে রান্না করতাম। আর বিয়ের পরেও আমার শাশুড়ি, উনি যখন যেতাম আমরা চাঁদপুরে, উনি বলতেন মা রান্না করো, এটা করো ওটা করো। হ্যাঁ, আমি তো পারি না সব বাসাতে রান্না করে, উনি সব বাসায় সেটা বলে সবাই দেয়, আমি তো দিতে পারি না, বয়স্ক মানুষ অত। তো এটাও আমার খুব একটা আনন্দের জায়গা যে আমার শাশুড়ি আমার রান্না পছন্দ করতেন। বিয়ে মানে শ্বশুরবাড়িতে আমি রান্নার জন্য কখনো বকা টকা খেয়েছি এমন হয়নি আর কি, রান্না করেছি। এবং অনেক রান্না হয়তো জানতামও না,
তো কারো বাসায় পাশের বাসায় গেলাম, গিয়ে বসে বলে চলেন চলেন না না না, উনি রান্না করছেন, আমি বসে দেখতাম যে কিভাবে কি করছে টরছে, কারণ অনেক বিয়ে হয়ে গেছে, অনেক রান্নাই পারি না। আবার তখন তো ফোনও ছিল না, মোবাইল ছিল না যে জিজ্ঞেস করব। যেমন এখন একটা কথা বলি, আমার বড় মেয়ে জাপানে গেছে, তো ওখান থেকে ফোন দিত, তাও তখন যখন গেছে সে পড়াশোনা করতে পিএইচডি করার জন্যে, তো ফোন দিতে সকালে হয়তো কল বুক করতাম, সেটা সন্ধ্যায় কল দিত। আমার ছোটো মেয়ে আমেরিকায়, এইভাবে। কিন্তু এখন তো সেকেন্ডের মধ্যে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি, ওরা কথা বলে আমার সাথে, কিন্তু তখন এরকম চলতো। একদিন বড় মেয়ে ফোন দিয়েছে, আম্মা এই যে গোল গোল এই যে রান্না করে ওটা, আমি গোল গোল কি বলে, কি এই যে তুমি রান্না করো মাঝখান দিয়ে কেটে, এখন আমি বুঝতেই পারছি ওর নাম বলতে পারছি না, দোকান মার্কেটে গেছে, গিয়ে পেয়েছে আর কি কচুরমুখী, সেটা বলে কি আব্বা খুব পছন্দ করে ওটা, অনেক কি করতে করতে এখন বলতেও পারছে না, এখন তো মানে ভিজুয়াল তো আর দেখতেও পাচ্ছি না মোবাইল দিয়ে। তো এই চিন্তা করতে 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 অনেকক্ষণ পরে আমার যখন আমি কি কচুরমুখী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বলি আহারে বড় কস্টলি রেসিপি তুমি জানতে চেয়েছো, ওখান থেকে এত টাকা, তখন তো মেলা টাকা রাখতো ফোনের ইয়ে করতে। তো সেই কচুরমুখী রান্না করা, ওকে কিভাবে রান্না করতে হয় শিখিয়ে দিলাম আর কি। তারপরে ওরা যখন বাইরে গেছে ফোন দিতাম, আম্মা এটা কেমন করে করব, আম্মা এটা কেমন করে করব। তো তখন বিয়ের আগে তো এত রান্না টান্না করে যায়নি, বা বাইরে রান্না করতেও দিতাম না, বাইরে গিয়ে তখন ইয়ে হয়েছে। এবং আমি যখন ওদের কাছে গেছি বা ইয়ে দেখেছি, সব মেয়েরা এত রান্না শেখে এবং জানে, দাওয়াত দেয় আমাকে, তো একদম টেবিলের এই মাথা থেকে ওই মাথা প্রায় 15-20টা রান্না করে ফেলছে। আমি বলি মা তুমি, বলি কি না, মানে খাওয়াতে এত পছন্দ করে সবাইকে এবং বিভিন্ন আইটেম। তো সেটাও দেখেছি যে মেয়েদের রান্নার প্রতি যে একটা জন্মগত একটা ব্যাপার আর কি, ভালোবাসা কাজ করে, শেখাবার খাওয়াবার জন্য আপনজনকে, প্রিয়জনকে, এবং নতুন কিছু করে দেখাবার জন্য, এটাও একটা আমাকে খুব আন্দোলিত করে আর কি। এমন কি কখনো হয়েছে কিনা যে একটা জিনিস রান্না করতে চেয়েছেন কিন্তু অন্যরকম কিছু একটা হয়ে গেছে এবং সেটা খেয়ে সবাই এত প্রশংসা করেছে যে সেটা একটা নতুন একটা আইটেম মানে হয়ে গেছে, এমন কি কখনো? না ওরকম মানে, তবে এইটা মনে আছে আমার বিয়ের পর জিয়া হায়দার, হ্যাঁ ও বলছে যে এরকম ভাবি একটু পোলাও রান্না করেন। এখন আমি পোলাও রান্না করতে গিয়ে এখন বুঝতে পারছি না যে ওটা মানে পানিটা বেশি হয়ে গেছে, যে মাপ আছে ওটা আর আমার মনে নেই, নরম হয়ে গেছে। খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু একটু নরম হয়ে গেছে বেশি। পরে আমার আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা নরম হয়ে যায় কেন, বলে কি তুমি মাপটা জানো না? মাপ আবার কি, বলে কি মাপ আছে, তুমি যতটুকু চাল নেবা তার ডাবল পানিটা নিতে হবে, আবার তা আবার চালটা নতুন হলে একরকম, পুরানো হলে একরকম। এই আমি শিখলাম। তো এরকম আসলে তো শেখার ব্যাপারও থাকে, ইয়ে থাকে। তো ওই জিয়া হায়দার ভাই এখন নাই, কিন্তু আমার ওই কথাটা এখনো মনে আছে যে খাচ্ছে বেচারা, কারণ উনি একা থাকতেন, ওরকম রান্না করে দেবার কেউ ছিল না। আমাকে দেখে বলছে ভাবি আজকে আপনি একটু পোলাও রান্না করেন খাবো, কিন্তু আমি ওরকম ওনার মনের মতো হয়তো রান্না করে দিতে পারিনি আর কি। আচ্ছা, এই যে বললেন যে আপনার কাছে অনেকে আসতো, খেতে চাইতো, এই যে ঈদ এসেছে, মানে শোবিজ তারকারা কি আসা হয় কিনা আপনার কাছে? হ্যাঁ, সবাই আসে, ফোন করে মা কি রান্না করেছে। শুধু ঈদে না, আমি আচার বানিয়ে রাখি, সেগুলো নিয়ে যাই শুটিংয়ে, এই খাও তোমরা, যখন খাওয়া দেয় আমাদেরকে, খাওয়ার সঙ্গে একটু পায়েস রান্না করলাম নিয়ে যাই। তো ভাল লাগে আর কি। এখন তো আমার মানে নিজের ছেলে মেয়েরা তো দূরে থাকে, আমার যে ছেলে আসে ও অত মিষ্টি টিষ্টি পছন্দ করে না, তো আমি এরকম পায়েস বা কেউ গুড় দিলে হয়তো ইয়ে থেকে, রাজশাহী থেকে এনে, দিনাজপুর থেকে এনে, তো সেই গুড় দিয়ে আমি হয়তো নতুন গুড় দিয়ে পায়েস রান্না করলাম নিয়ে যাই ওদের জন্য। এগুলি আমার এখন মানে আনন্দের ব্যাপার আর কি। বিদেশে বেড়াতে গিয়ে কি ঈদ উদযাপন করা হয় কিনা কখনো? হ্যাঁ, ঈদ তো আমি আমার 40 বছরের সংসার
সবাইকে দিয়ে টিয়ে জিনিসপত্র সব আমি চলে গেছিলাম আমার মেয়েদের কাছে। ওরা বললো আব্বা নেই এখন, তুমি আর কত একা একা থাকবে, হ্যাঁ আসো। আমার 2 মেয়ে তো বাইরে থাকে, যে আমার কাছে থাকবা। আমার বড় মেয়ের কথা বলছে, ছোট মেয়ে, এবং ওই সব ব্যবস্থা করে নিয়ে গেল। কিন্তু আমার ওখানে মন টেকে না। 2 বছর কোনো মতে কষ্টে, একবার বাইরে থাকার সময় আমেরিকাতে 2 মেয়ে একসঙ্গে এসছে, বড় মেয়েও আসলো কানাডা থেকে, এসে সেইবার একসঙ্গে ঈদ করলাম সবাই মিলে। আর পরে দেশে আবার আমার যখন যেবার 80 বছর পূর্ণ হলো, এখন তো 84 বছর, ওরা 2 জন এসেছিল একসাথে আর কি, তখন এরকম করে আর কি। এখন ঈদে ওরা আসতে পারে না, আর ওখানেও ওদের ছুটি থাকে না। হ্যাঁ, ঈদের দিন হয়তো ওয়ার্কিং ডে, কাজ করছে। তো ওখানে দেখেছি যে ঈদের পরে একটা শনিবার বা রোববার যারা আছে সবাই মিলে একসঙ্গে ঈদ করে একটা জায়গায়, প্রত্যেক একটা আইটেম করে নিয়ে আসে। ওখানেও অনেক আনন্দ, সবাই নতুন জামা টামা পরে আসে। তো ওইখানেও আমি 2 বছর আমেরিকাতে দেখেছি ঈদের যে আনন্দটা, সেটাও সবাই খুব আন্তরিক, সবাই একদম পাগলের মতো দেখা হয়। আসলে এত কাজে ব্যস্ত থাকে ওরা, এবং সত্যিকার অর্থে বলি যে ওদের যে সময় একদম মানে ঘড়ি ধরে বাঁধা, এতটা থেকে এতটা কাজ করবে, এই শনিবার দিন ঘর পরিষ্কার করো, কাপড় ধো, বাজারে যাও, বাজার করে আনো, মানে ওই ছুটির দিনগুলোতে আবার কেউ কারো বাসায় যাবে সেটাও সময় করে। আমাদের মতো এত রিল্যাক্স ওয়েতে সবাই কেউ না, ওদের জীবনটা অনেক কঠিন, অনেক, তার মধ্যে ওরা ঈদের আনন্দটা করে। নামাজটা পড়তে চেষ্টা করে, অফিস থেকে ছুটি নেয় বা কিছু 2 ঘন্টার জন্য গিয়ে নামাজ পড়ে আবার কাজে চলে আসে। তারপরে হয়তো শনিবার বা রোববারে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে ঈদের আনন্দটা। দেখা যায় দেশে আসলে আমরা যেই আবেগ, অনুভূতি বা ভালোবাসা, প্রিয়জন বা কাছের মানুষদের দেখা পাচ্ছি, বাট বিদেশের জীবনটা হয় খুবই ব্যস্ততা, মানে যেটা আমরা খুবই ব্যস্ত থাকা, কাজ এবং সময় করা খুব, মানে কাজের সময় কখনো এরকম, মানে আমাদের মতো আসলে এটা উচিত না আমাদেরও তবে হ্যাঁ, আমরা এখন অনেক সচেতন হয়েছি। তারপরে আমি বলবো সবারই সচেতন হওয়া উচিত, যতক্ষণ কাজ করব একনিষ্ঠভাবে সেই কাজই করব। কেমন সেই সময় আমরা খুব হেলে দুলে গেলাম কাজে, তাহলে কি আমাদের জাতীয় উন্নতি বা জাতির যে অগ্রগতি সেগুলো অনেক অর্থে ব্যাহত হয়, যদি সময়কে আমরা মূল্য না দেই আর কি। একদম ঠিক। এমন কি কখনো হয়েছে আপা, অনাকাঙ্ক্ষিত কোনো কারণে আপনার ঈদ মাটি হয়ে গেছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? না, আল্লাহর রহমতে ওরকম, হ্যাঁ, তবে মুক্তিযুদ্ধের সময় তখনকার সেই সময়টাতে আর কি সময় কি করে গেছে, কোথা দিয়ে গেছে, কিছুই বুঝিনি আর কি। আপনি তো যেহেতু আসলে অভিনয় জগতে একদম দীর্ঘ অনেক বছর মানে ঈদের সময় কখনো শুটিং স্পটে থাকা হয়েছে কিনা, এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, এরকম আমাদের দেশে তো ঈদ মানে 1 মাস আগের থেকে, রোজার আগের থেকেই প্রিপারেশন চলে। আর ঈদের কাজগুলো তো খুব, মানে অনেক কাজ করতে হয়। যেমন আমি তো এখন খুব কম কাজ করি, কারণ এতক্ষণ ধরে সময় দেওয়া, আমি 2-1টা কাজ করি এবং বলি যে দেখো আমাকে রাত 10টার মধ্যে ছেড়ে দিতে হবে, আর আমি ঠিক সময় ধরে যাব, আমাকে বসিয়ে রাখতে পারবো না, এখন শরীর পারমিট করে না। তো আমি 4-5টা কাজ করেছি, এরপরে এসে শরীর খুব, আসলে মানুষ যে আমরা যে বলি শরীর একটা যন্ত্রের মতো, একটা সময় সেটা ঠিকই হয়ে যায়। তো এখন আগে 2টো 3টে 4টে পর্যন্ত কাজ করেছি। হ্যাঁ, প্রথম দিকে যখন কাজ করেছি এত তো সিস্টেমেটিক কিছু ছিল না, হাউস ছিল না। এমন হয়েছে যে কাজ করতে গেছে ওল্ড টাউনের ওদিকে, কিন্তু এত লোক এসছে যে কাজ শুরু করতে পারেনি, মানে বাড়ি ভেঙে যায় এরকম, এত হাজার হাজার লোক ঢুকে গেছে। বসে আছি, তারপরে রাত্রে সব লোকজন চলে গেছে, শান্ত হয়েছে পরিবেশ। তারপরে হয়তো আর যে বাসায় গেছি কাজ করতে তাদের তো কি অবস্থা, আমাদের সব বাড়ি ছেড়ে দিয়ে তারা একটা ঘরের মধ্যে মুখ শুকিয়ে এতটুকু। তারপরে রাতে 10টা পরে কাজ শুরু হয়েছে এবং শেষ হতে প্রায় মানে ভোর রাত হয়ে গেছে। বাসায় এসছি, দেখি আমার স্বামী, উনি হয়তো খাবার টেবিলে বসে লিখছেন, গাড়ি
আমার শব্দ হওয়ার পরে দরজা খুলে দিয়েছেন। আমি এসে গোসল করে ফজরের নামাজটা পড়ে শুয়েছি, আবার বলছে 7টা বাজে ওঠো, যাবে না। আমি তো চাকরি করতাম স্কুলে। তো এখন তো মানে এখনো কাজ হয়, রাত জেগে কাজ হয়, শিফট, মানে একজন হয়তো 2টা কাজ একসঙ্গে করছে, এখানে কাজ করে আবার ছুটে গেল, অনেক কাজের চাপ হয় এবং এতগুলো চ্যানেল হয়েছে। আগে একটা চ্যানেল ছিল, একদম আমার মনে আছে আগে যখন কাজ করতাম, হয়তো একটা বাড়িতে নাটক হয়, একটা টেলিভিশন আছে, সবাই উঠানে বসেছে কি বসার ঘরে বসেছে, বসে দেখছে, নাটক দেখে চলে গেল। তো এখন তো সব বদলে গেছে, এত চ্যানেল, এত এত আমরা কাজের সংস্থান হয়েছে, এটাও কিন্তু একটা ভালো দিক। হ্যাঁ, এবং কোন চ্যানেলে কোন কাজ করব, কয়টা হবে, আমারও মনে থাকে না কয়টা কাজ করলাম কি করলাম। তো এবার কাজ টাজ করে এসে আর দূরে কাজ করতে গেলে শরীর সত্যি খারাপ হয়ে যায়। আর বেশিরভাগ কাজই তো আসলে আমাদের একটু দূরে করে, কারণ শহরের এই শব্দ নানান ব্যাপার স্যাপার আছে, সেই জন্য একটু দূরে গ্রামে বা সুন্দর একটা জায়গা দেখে সেখানে কাজটা শেষ করে একদিন থাকতে হলে থাকলাম, 2 দিন থাকতে হলে থাকলাম। যেমন এই যে আমি ইদ্রিস হায়দারের একটা কাজ করব নবাবগঞ্জে, আজকে যাব, কালকে থাকবো, পরশুদিন করে তারপরে চলে আসবো, কারণ আসা যাওয়া এখন আমার জন্য কষ্ট করে এবং সময় বাঁচানোর জন্য অনেকে এইভাবে কাজ করে। তো এইভাবে কাজ করতে গিয়ে এত কাজ হচ্ছে, এটাও একটা আনন্দের ব্যাপার, ভালো লাগার ব্যাপার, কর্মসংস্থান হচ্ছে এবং অভিনয়কে পেশা হিসেবে নিতে পারি, একজন জীবন জীবিকা চালাতে পারি, এটাও কিন্তু অনেক বড় কথা আর কি। যেহেতু ভাইয়ার কথা বলেছেন মাঝখানে, আমি একটু টানবো যে ভাইয়ার সাথে আসলে প্রথম ঈদ কাটানোর কিছু মুহূর্ত বা স্মৃতি আছে কিনা? হ্যাঁ, প্রথম ওই মানুষটার সাথে আমার দীর্ঘ 50 বছরের যাপিত জীবন, যেই বছর আমাদের 50 বছর হলো বিয়ের, সেই বছর উনি মারা গেছেন আর কি। ঢাকাতেই আমরা চলে এসেছিলাম আমেরিকা থেকে, কারণ মন টানছিল যে যা হওয়ার যেন দেশেই হয়। উনি খুব অসুস্থ ছিলেন। তো এরকম যে মানে নামাজ পড়ে এসে প্রথমে খাবার টেবিলে বসে আবার 2-1জনকে সাথে করে নিয়ে আসতেন, পায়েসটা দিতাম, দিতাম, এই যেগুলো খাওয়া, এবং কিন্তু উনি প্রশংসা করতেন না। হ্যাঁ, খাচ্ছেন, করছেন, তা আমি বলতাম যে তুমি তো কোনদিন বলো না ভালো হয়েছে কেন, বলকি এটা বলার কি আছে, এটা তো ভালো হয়েছে, ভালো, এটা অন্য লোকটা প্রশংসা করবে, আমি কেন প্রশংসা করবো, আমার খুব অভিমান হতো। তো এখন ভাবি যে না, উনি ঠিক কথাই বলেছেন, সামনাসামনি প্রশংসা করা মানে স্তুতি, তোমাকে হয়তো ভালো হয়নি তারপরেও ভালো বলছে, কিন্তু যেটা সত্যিকার অর্থে ভালো সেটা নিজের ভেতরে অনুভব করছেন এবং সেটা নিজে নিচ্ছেন সে ইয়েটার। তো এটাও কিন্তু অন্যরকম, আসলে উনি অন্যরকম মানুষ ছিলেন, তো সাহিত্যিক মানুষ ছিলেন উনি। অনুবাদ 30টা বই আছে ওনার, আর উনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। তো আমি বলি যে তুমি কখনোই বললে না, একটা শাড়ি পরলে বলো না সুন্দর, বলকে এটা বলতে হবে কিসের জন্য, সেটা আমি নিজেই বুঝতে পারছি যে তোমাকে ভালো লাগছে। বা তো অনেক অভিমান করতাম। এখন মনে হয় যে না, উনি তো আসলে আলাদা, সবার সঙ্গে এক না আর কি, সেই জন্যেই উনি এইভাবে আর কি তার ভালো লাগাটা এইভাবে মানে উচ্ছ্বসিতভাবে মানে প্রশংসা করেন নেই আর কি, সামনে বলে মন খারাপ হতো না যে ইস, এই মানুষটা আমাকে একটু প্রশংসা করছে না, আমি তো তার কাছ থেকে শুনতে চাই। আসলে বয়সের সাথে সাথে অনেক কিছু পরে মানুষ বুঝতে পারে, তো এখন বুঝি যে না, আমি ভুল ছিলাম, উনি হয়তো ঠিক ছিলেন আর কি। আচ্ছা, যেহেতু ভাইয়ার কথাই বলছি, আবার একটু বলবো যে ভাইয়ার কাছ থেকে প্রথম সালামি কেমন পাওয়া হয়েছিল? না, এগুলো সালামি টালামি এগুলো সব উনি ভুলেই যেতেন আসলে, মানে কবি মানুষ তো, ম্যারেজ ডে কবে সব ভুলে যেতেন। তা পরে না, আমার মেয়েরা যখন একটু বড় হয়েছে, বলকি তুমি মন খারাপ করো কেন, আব্বা তো দেখো এরকম, ওরাই তখন করতো আর কি। হ্যাঁ, কেক টেক আনতো, তার আব্বা ওর বাবাকে আম্মার জন্য একটা গিফট কিছু নিয়ে আস, বলকি তোরা কিনে আনিস আমি দিব, এরকম মানুষ আর কি। ওগুলো মনে হয় এখন আর কি আমার।
হ্যাঁ, খুবই মানে সুন্দর স্মৃতি, এগুলো আসলে ভাবলেও খুব ভালো লাগে। আমরা একটু চলে যাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে শোবিজ তারকা যারা রয়েছেন, আপনার তো সিনিয়র অনেকেই ছিলেন একটা সময়, তাদের কাছ থেকে সালামি পাওয়া হয়েছে কিনা, বা এখন তো আপনি সিনিয়র হয়ে গেছেন, এখন কি দেওয়া হয় কিনা? না, শোবিজে ওরকম লোকটোক মানে আমাদের শিল্পীরা তারা এইভাবে ইয়ে করে না। তো এমনি আমরা যখন কাজ শেষ করে অন্য যারা থাকে তাদেরকে আমি চেষ্টা করি আর কি, একটু কিছু ইয়ে বলি যে ঈদের সময় কিছু কিনে নিও বা কিছু এইভাবে আর কি। ঈদ মানেই তো আসলে মানে আমরা সবাই চাই একটু সুন্দর লাগুক, আমাকে আমি অনেক সুন্দর করে সাজুগুজু করব, আমাকে সবাই দেখবে। তো ঈদে কি কখনো মানে এর আগেও ভারী গহনা পরা হতো কিনা, বা এখন কি হয় কিনা সেটা? গহনার প্রতি কখনোই ইয়ে ছিল না। আর মানে আমি আসলে একটু অন্যরকম, তো ফুল টুল দিয়ে সাজার একটা হয়তো আমার এখন যেমন এত ফুলের ব্যাপার হয়েছে, আমাদের সময় তো একটা হয়তো দুটো রজনীগন্ধা, একটা হাত খোপা করলাম রজনীগন্ধা করুন। আর আমি তো একটু বামপন্থী রাজনীতি করতাম, তো আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমি মতিয়া চৌধুরী, হ্যাঁ আমরা আমাদের ইডেন কলেজের ছাত্রী পরিষদের উনি ভিপি ছিলেন। আমরা তো তখন এই আইয়ুব খানের বিরুদ্ধে আমরা মিছিল করেছি, করেছি, শাড়ি এমনি করে গুঁজে দৌড়াতাম পিছনে মিছিলে। তারপরে এসে আমতলা কি বলে ওই যেটা আর কি এখন মেডিকেল কলেজ এর পাশে এক্সটেন্ড করেছে, আমতলায় মিছিলে আসতাম, মিটিংয়ে। এইসব দিনগুলো কেটেছে। সংগ্রামী মেয়ে, অত আমার মানে খুব সাজগোজ গহনা ইত্যাদি এরকম ব্যাপার আমার জীবনে নেই, হয়ও নেই। আর গয়নার প্রতি অত আমাদের ইয়েও ছিল না। আর আমার যখন বিয়ে হয় তখন সোনার ভরি ছিল 230 টাকা। চিন্তাই করা যায় না। আমি নিজেও কারো জন্মদিনে বিয়েতে ছোট 15 টাকা দিয়ে একটা কানের দুল পাওয়া যেত, আংটি পাওয়া যেত। তো এখন তো এগুলো মানে বললে 15 টাকা দিয়ে এতটুকু কাঁচামরিচও পাওয়া যায় না, মানে টাকার অবমূল্যায়ন হয়ে গেছে। তো সেই সব দিনের সঙ্গে এখন তুলনা করে কোনো ইয়ে নেই। কেমন তখন আজ যুদ্ধের বছর, সে বছরও 40 টাকা ছিল চালের মন আর কি, 1 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যেত। এখন তো চিন্তাই করতে পারি না সেটা। আগে তো দেখা যেত, আমি আমার ছোটবেলায়ও দেখা যায় 2 টাকা দিয়ে বাটার বোন খেয়েছি, কিন্তু এখন তো সেটা 10 টাকা। মানে খুবই চেঞ্জ। যেটা বলছিলাম যে ঈদ মানেই কিন্তু আমরা জানি যে সিনেমা, মানে নতুন ছবি, আমরা সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকি ঈদ আসলে নতুন সিনেমা দেখবো, বা নতুন কি আসলো সেটার জন্য অপেক্ষা করি। তো এমন কি হয়েছে কিনা যে ঈদে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়েছে কিনা? হ্যাঁ, সিনেমা তো তখন বিনোদনের সিনেমা। আর এই যে নাটক থিয়েটার, এটা ওই অফিস পাড়াতে হতো, বছরে একটা নাটক হতো। তখন যারা প্রফেশনাল ছিলেন, মুসলমান মেয়েরা খুব কমই অভিনয় করেছেন। তো এই তখন ওই ব্যাপার ছিল। সিনেমা তো তখন আনন্দের ব্যাপার, মানে বিনোদনের ব্যাপার হলো সিনেমা। আমার বিয়ের পর মানে প্রতিটা সপ্তাহে বোধহয় 5 দিন 6 দিনই আমরা গোপীবাগে থাকতাম। সেখান থেকে রিক্সা করে এসে গুলিস্তানের ওখানে সুইট হেভেন বলে এহতেশাম সাহেবের একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে নান রুটি পায়া এগুলো খেয়ে তারপরে সিনেমা দেখে রাত্রে 9টা সিনেমা দেখে 12টায় বাসায় আসতাম। এটা মানে আমাদের একদম মানে আমাদেরকে সবাই মার্কা মারা বলা, মানে দেখতেই যে এই দম্পতিটা আর কি আসে। তখন অন্য কাজ ছিল না, বিয়ে হয়েছে, এই সিনেমা দেখে এখন সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে, দর্শক নাই। কারণ অত 3 ঘন্টা হলে বসে সিনেমা দেখার মতো আমাদের সেই মনও হারিয়ে গেছে। কেমন তারপরেও ভালো কাজ যখন হয় সেগুলো দর্শক দেখে। যেমন আর এখন এত ভালো সিনেমা হচ্ছে, সেগুলো আবার নন্দিত হচ্ছে, বাইরে যাচ্ছে সেগুলো ফেস্টিভ্যালে, এটাও অনেক আনন্দের ব্যাপার আর কি। তো
বহু বছর লাস্ট আমি বাংলাদেশে দেখিনি, কিন্তু আমেরিকায় গিয়ে আমার মেয়ে বলকে চলো 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 সিনেমা, একটা অনেক দূরে একটা হল আছে, ওইখানে একটা ছবি আসছে ওখানে। তো আমি বললাম যে নিজের দেশে দেখি না, এখানে এসে দেখলাম সব বাঙালিরা এসছে সব ছবি দেখার জন্য। তখন সেটা রোববার ছিল, তো এরকম বাইরে গিয়েও একটা ছবি দেখেছি। আর এখানে দেশে তো আর দেখাই হয় না। আর হলও আমাদের সময় তখন কত সেই বাংলা ছবি দেখার জন্য আসতাম। রূপমহল ছিল একটা, তারপরে সাবিস্তান সিনেমা হল ছিল, তারপরে গুলিস্তানে এখানে ছিল নাচ সিনেমা হল ছিল একটা, ভালো ভালো ছবি সমস্ত আসতো। সেই সব ছবির কথা এখনো মনে আছে। এবছর ঈদে কি ছবি দেখার কোনো প্ল্যান আছে কিনা সিনেমা হলে গিয়ে? দেখি, হলে গিয়ে তো দেখতে পারবো না, এতক্ষণ বসেও থাকতে পারি না, এখন পিঠ ব্যথা করে, শরীরে সব ক্ষয় হয়ে যাচ্ছে। তো ঈদের এবার ঈদের পরপরই আবার একটা ছবির কথা কাজ করার কথা আছে। এখন অনেক ভালো ভালো ছবির সম্প্রতি আরেকটা ছবির কথা বলেছিল, সেটা শ্রীলঙ্কাতে শ্যুট হয়েছে। আমি যে এখন কাজ করতে বলে সবাই, এত ভালো ভালো অফার আসে, কিন্তু আমার শরীর কোলায় না। তো একটা ছবি হয়তো করব, ওটা এখানেই হবে, কাছে ধারে সব শুটিং হবে, রক স্টার, ওটাতে কাজ করার কথা আছে। এই আর কি। আর আমার বড় ছোট মেয়ে আসবে, তো ওই 2 সপ্তাহ আমি বলেছি যে কোনো কাজ টাজ করবো না। বলছে না না তোমরা, ওরা বলে তুমি কাজ করো আমাদের জন্য, কেন তুমি কাজ না? কিন্তু আমার মনে হয় যে না, ওই সময়টুকু ওদের জন্যই আমি রেখে দেবো আর কি। ওরা বাইরে ঘুরে এটা করে, তারপরে আমি ওরা যতদিন থাকে দেশে, আবার ছোটটা আসলে প্ল্যান করে বাইরে, প্রতি বছরই আমাকে নিয়ে বাইরে যাবে। গত বছর এসেছিল, শ্রীলঙ্কায় গেছি, তার আগে এরকম সব মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায় জায়গায় ঘুরবে আমাকে নিয়ে। ছোটটা আবার খুব ঘুরতে করে আর কি। কিন্তু এখন এখন যখন ইচ্ছে ছিল তখন সামর্থ্য ছিল না, এখন নিয়ে যেতে চায় ওরা এত জায়গায়, কিন্তু আমার শরীর এখন কুলায় না আর কি। আর এত ছবির অফার আসে, নাটকের অফার, এই যে ঈদের সময় এত অনেকগুলো কাজ করিনি, বলছে না আমার এখন শরীর। বাইরে কাজ করে আসলাম, এসে খুব শরীর খারাপ। মুন্সিগঞ্জে, মানিকগঞ্জে কাজ করেছি, নবাবগঞ্জে কাজ করেছি, তারপরে পুবাইলিটা তো কাছে বাসার, তারপরে যাওয়া আসাটা খুব কষ্ট হয়ে যায় এখন আমার জন্য। আচ্ছা, এবার যেহেতু সবাই আসবে এবছর আপনার কাছে, প্ল্যানটা কি আসলে, কোনো প্ল্যান ঠিক করে রাখা হয়েছে কিনা, এটা করবো? সব একটু খাওয়া টাওয়া রেখেছি, করে ওদেরকে খাওয়াবো, তৈরি করব পিঠা বানিয়ে যেটুকু পারি। ওরা জানি না, গতবার তো ছোটটা এসছে, যেদিন এসছে সেদিন খেয়েছে দুপুরবেলা, আর যাবার দিন খেয়েছে, আর এমনি বাইরে যখন গেছি একসাথে খেয়েছে। এছাড়া ওদের সময় হয় না, ওদের এত বন্ধু সবাই, আসলে সবাই তো চায় ওদেরকে, তো সারাদিন হয়তো রাত্রে ফিরতে দেরি হচ্ছে। আমি বারবার কোথায় আছিস তোরা? গতবার বড়টা এসেছিল, তখন তো এই যে জুলাই সব আন্দোলন হচ্ছে, হচ্ছে, খালি আমি বলছি যে এই অবস্থা, প্লেন কখন বন্ধ হয়ে যাবে, কখন যেতে পারবে না, এই অবস্থার মধ্যে। তো এবার আসবে, বড়টাও আসবে ইনশাল্লাহ, তো দেখি আর কি। ছোটবেলায় একটু ফিরে যাবো, সেটা হচ্ছে ছোটবেলায় কি হতো, আমাদের দীর্ঘদিন ঈদের কারণে কিন্তু স্কুলটা অফ থাকতো, এবং যখন স্কুলটা খুলতো সেই সময়ের অনুভূতিটা যদি একটু বলতেন আমাদের। সবাই প্রথমেই হলো কে কত সালামি পেয়েছে, এটা আর কি, গল্প টল্প, তারপরে খাওয়াতে হবে। তো ততদিনে তো টাকা হয়তো সব শেষ হয়ে গেছে, মুড়ি এটা ওটা খেয়ে কিনে টিনে। তারপরে একটু বড় হয়ে অবশ্যই তারপরে গল্পের বই কিনতাম আমরা। আমাদের সময় ছিল যে আমি 3টা বই কিনলাম, ও 2টো কিনলো, এরকম। আবার ওই একজন আরেকজনকে বই দিয়ে সেটা, ও পড়তো, ওর বই আমি পড়তাম, আমার বই নিয়ে, এইভাবে ওইরকমও একটা আনন্দ ছিল আমাদের, হ্যাঁ, বই কেনা। তো এখন তো সেগুলো সব অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, বিয়ের পরে প্রথম ঈদে আপনার শাড়ি তো কিনেছেন অবশ্যই, শাড়ির দাম কেমন ছিল আনুমানিক মনে আছে কিনা, বা একটু বলা যাবে কিনা, জাস্ট আমাদের দর্শকদেরকে জানানোর জন্য, কিউরিওসিটি থেকে। আমার মনে আছে তখন গোপীবাগে থাকতাম, তো স্টেডিয়ামের নিচে অনেক দোকান ছিল শাড়ির, ওখানে এসেছিলাম শাড়ি কিনতে। তো
30 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছিলাম। তারপরেও মনে হচ্ছে এতগুলো টাকা নষ্ট করলাম, এতগুলো টাকা নষ্ট করলাম। হ্যাঁ, তো এখন চিন্তা, আমার বিয়ের শাড়ি তো 250 টাকা ছিল, কাতান শাড়ি এর। তো আছে নাকি এখনো? না, সব শাড়ি আমি আমেরিকা যাওয়ার সময় সবাইকে বিলে টিলে দিয়ে আবার যে ফিরে আসবো এখানে, তারপরে যখন আসলাম সবাই তখন এই আবার নতুন করে সংসার করা আর কি, সোফা কেনা, এটা কেনা, ওটা, মানে এখন আর কি কোনো মতে জীবন যতটুকু দরকার সেইটুকু নিয়েই চলা আর কি। তবে কাপড় কিনতে হয়, কিন্তু এখন সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে আমি যে চরিত্রগুলো করি, হয়তো গ্রামের একটা বুড়ি দাদি, অত সামর্থ্য নাই তার কিন্তু ওই সব শাড়ি এখন একদমই পাওয়া যায় না। ওই এখন তো সবাই ওই ম্যাক্সি পরে, সেলোয়ার কামিজ পরে চলাফেরার সুবিধার জন্য, স্বাচ্ছন্দ্য বোধের জন্য ওই শাড়ি পাওয়া যায় না। এটাই হচ্ছে আমার একটা বড় ট্র্যাজেডি হয়ে গেছে আর কি। খুঁজে শাড়ি বের করতে হয় আর কি আমার পরার জন্য নাটকের, এই আর কি। আর ঈদে তো সবাই আত্মীয় স্বজন সবাই শাড়ি দেয়। এটা আমি মনে মনে বলি কি, কেন এত দাম দিয়ে শাড়িটা কিনলো, এটা আমাকে দিয়ে টাকাটা দিলে তো আমি আমার নাটকের জন্য 5টা শাড়ি কিনতে পারতাম, বা সেই টাকাটা কাউকে একটু কাজে লাগবার জন্য দিতে পারতাম আর কি। আপা, চলে যাই ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ, মানে অনেক পার্থক্য তো আপনি লক্ষ্য করেন আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে, আকাশ পাতাল পার্থক্য। একটু যদি আমাদেরকে বলেন ছোট করে, কি ছোটবেলার ঈদ এবং এই যে এখনকার ঈদ। না, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলে যায়, সব কিছুই বদলে যায়। খালি মানে এই চ্যানেলে কি নাটক হবে, আমার নাটকটা যে করেছি এটা কোন চ্যানেলে যাবে একটু দেখতে হবে, কিন্তু হয়তো দেখা গেল যে তখন মেহমান এসছে, ওটা দেখা হলো না হয়তো। তো এগুলো একটা আবার কষ্ট থেকে যায়, যে আবার কবে হবে, দেখতে পাবো কি না। আসলে নিজে যেটা করি সেটা তো অনেক, মানে প্রায় সময় দেখতে পাই না, কারণ তখন অন্য কাজ থাকে বা ইয়ে থাকে, কখন হবে সেটাও বুঝতে পারি না। ইভেন 2টো চ্যানেলে এখন আমার 2টো ধারাবাহিক যাচ্ছে, দীপ্ত টিভিতে, ওখানে আমার কায়সার আমাদের একটা ধারাবাহিক, তারপরে ইয়েতে, কিন্তু সময় হয় না দেখার। সেগুলো কষ্ট লাগে যে দেখলাম না কেমন করেছি, করলে দেখলে বোঝা যায় যে এখানে একটু না, এই জায়গাটা এইভাবে করা উচিত হয়নি বা এটাও হয়নি। এগুলো কিন্তু নিজের কাজটা দেখা উচিত আমার মনে হয়, তাহলে ভুলগুলো ধরা পড়ে। আপা, আপনার তো অনেক অনেক অর্জন, আমরা সব সময় শুনি এই যে কত কত অ্যাওয়ার্ড আপনি পান, এই জিনিসগুলো নিয়ে আসলে ভালো লাগা কাজ করে না? অনেক ভালো লাগে, কিন্তু সেই সাথে ভয়ও হয় যে আমি যে আজকে এইখানে স্বীকৃতি পেলাম কাজের, এই কাজটা আমার সঠিকভাবেই করতে হবে, সামনে আরও ভালো করতে হবে। এটা মূল্যায়ন যে হয়েছে সেটাকে যাতে কখনোই আমি সেটাকে যেন অন্যভাবে সেটা নিচের দিকে না নামে, সেটা ধরে রাখার যে একটা মানে ভয়, এটাও কাজ করে আর কি। তো হ্যাঁ, আমি বলবো যে আমার আসলে এত মানুষের, আর সবচেয়ে আমি বড় এইসব প্রাপ্তির চেয়ে সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি যে ভালোবাসা। হ্যাঁ, মানুষ যে এত ভালোবাসে, সবাই এখন আম্মা ডাকে, হ্যাঁ, মা ডাকে, দিলারা মা। তো এইটা তো অনেক বড় একটা প্রাপ্তি। মিডিয়ার আমি সব সময় বলি যে আমাকে যে চা এনে খাওয়ায় সেই ছেলেটিও দাদি ডাকে। আবার একজন নায়ক, সে এসে সালাম করে, দাদি ভালো আছেন, মা ভালো আছেন। এই যে একটা সম্বোধন, এই যে একটা আদর, এটা কোথায় পাবো বলো? সবাই আপনাকে অভিভাবক মানে অন্তত মিডিয়া জগতে যারা আছে বা এই সাইডে সবাই মনে করে যে আপনি আমাদের একজন অভিভাবক। তো এই যে অভিভাবকের জায়গা থেকে মানে সবাইকে কোনো পরামর্শ দেওয়ার থাকে কিনা, বা সবকিছু? না, পরামর্শ তো অবশ্যই আমি মনে করি একটা দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমরা যারা দীর্ঘদিন এই পথে চলেছি, এর দূরে এসছি, তো আমাদেরও উচিত যে গাইড করা আর কি। কেমন, যেমন আসলে এক একটা বয়সের এক একটা মানে দিক থাকে, তো তোমাদের যে বয়সে বেশি ইমোশনটা কাজ করে, ইয়ে করে, তা আমি বোঝাতে চেষ্টা করি। ওরকম যদি কোনো ঘটনা দেখি বা বলে, দেখো জীবন তো বহতা নদীর মতো, কেমন বয়ে যায়,
থেমে থাকে না, হঠাৎ একটা বাধা পায় কিন্তু একটা পাশ দিয়ে আবার সেটা নদীর বাঁক আছে না, ঘুরে আবার যেতে থাকে। তো কারো কারো কেউ তোমাকে দুঃখ দিল, কষ্ট দিল, কি তোমাকে বঞ্চিত করলো, তোমার সঙ্গে প্রতারণা করলো, সেই জন্য তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে? কখনো না। তুমি কাজ করো, তুমি দেখো পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, সেটার মধ্যে নিজেকে বিলিয়ে দাও, দেখবে এগুলো কিছুই মনে হবে না। তো এইভাবে কাউন্সেলিং করতে চেষ্টা করি যতটুকু পারি আর কি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে ওদেরকে আসলে সঠিক পথ দেখানো। আর অভিনয়টা খুব একটা যে একটু প্রশংসা পেলাম বাস আমি কি হয়ে গেলাম তা না, এটা এখনও আমি শিখি, এখনও শেখার মানে আমার আমি বলি যে শেখার কোনো শেষ নাই, শিখতে হবে প্রতিটি চরিত্রের সব কিছু। আমি না চরিত্রটাকে না বুঝলে, সেই সময়টাকে না বুঝলে, সংলাপের গভীরতাটাকে কিভাবে সেটাকে আমি ইয়ে করব, তাকে জানাবো আর কেউ, আমার যে এক্সপ্রেশনটা, আমার যে অভিব্যক্তিটা, সেগুলোকে যদি আমি না বুঝি, না শিখি, এবং এটা চর্চাই করতে হবে। এবং মঞ্চটা হলো অভিনয় শেখার সবচেয়ে বড় জায়গা। বাংলা, আমরা তো সবাই বাংলায় কথা বলছি, কিন্তু ভাষাটাকে জানতে হলে যেমন আমাদেরকে গ্রামার পড়তে হয়, তেমনি অভিনয়ের জন্য তো এখন তো মঞ্চ শেষ হয়ে গেছে, মঞ্চ নাটক দেখা, মঞ্চ থেকেই আমার জন্ম। আমি চট্টগ্রামে অরিন্দমের সঙ্গে ছিলাম, ঢাকায় এসে অবশ্যই আর কারো কোনো দলে যোগ হয়নি, কিন্তু এই অভিনয়টাও একটা চর্চার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে। আমি সবাইকে বলবো যত দেখবে, দেখো, শেখো, তাহলেই জীবনের পরিপূর্ণতা আসবে আর কি, শেখার এই অভিনয়ের আর কি। এই যে আমি মানে একটা প্রশংসা পেলাম আর একদম অনেক কিছু হয়ে গেলাম তা না আর কি, শেখার শেষ নেই। আচ্ছা, আমরা আবার চলে যাবো একটু ঈদের খাবারের বিষয়ে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় হয় আপা যে ঈদে আসলে আমার এই খাবারটা ছাড়া চলবেই না, মানে এটা আমার খেতেই হবে। এমন কোনো পছন্দের খাবার আছে কিনা আপনার তালিকায় যে এটা ছাড়া ঈদ মানে সম্পূর্ণ হয় না? আমি একটু সেমাই রান্না করার চেষ্টা করি, একটু ভালো দুধ, মানে আমি দূরে গেলে ওখান থেকে দুধটা আনার চেষ্টা করে এনে রেখে দিই জাল টাল দিয়ে। কালকে আমার একজন আত্মীয় বলছে, ওরা একটু দূরে থাকে এখানে, বলছে আমাদের এখানে ভালো দুধ রেখেছি ভাবি তোমার জন্য। আমি বলছি না না লাগবে না লাগবে না, বলকি না আপনার ভাই বলছে দিয়ে আসবো। আমরা এই দুধ আনার দেওয়ার জন্য এত কষ্ট করে আসার দরকার, কিন্তু আবার বলছি যে দিলে তো ভালোই হয়, আমি ওটা ঈদের জন্য সুন্দর করে সেমাই রান্না করতে পারবো। তো সেমাইটা আমি করার চেষ্টা করি, একটু কাবাব করার চেষ্টা করি, একটা সব রকম ফল দিয়ে একটা ফলের ডেজার্ট করে রাখি আর কি, আসলে সবাই একটু স্বাদই খাও অন্যরকম আর কি। দীর্ঘদিন ধরে তো আসলে এই জগতের সাথে আছেন, এবং দর্শকদের ভালোবাসা যখন পান বা তাদের শুভেচ্ছা যখন পান, তখন আসলে কেমন লাগে? না, মানুষের ভালোবাসার জন্যই তো আজকে আমি দিলারা জামান হতে পেরেছি। তো যে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, খ্যাতির বিড়ম্বনা। তো এখন বড় হয়েও সবাই, এখন তো একটা ওই যে ছবি, সবাই ছবি তুলতে চায়, এত একজন তুলে আরেকজন মানে আপনাকে একটু ধরে তুলি। তো এইভাবে তো এক এক সময় একটু বিরক্ত হয়ে কষ্ট লাগে, আবার বলি কি যে না, আমি তো তাদের জন্যই আজকে দিলারা জামান, তা নাহলে দর্শক আমাকে এত ভালোবাসে, তা না হলে তো আমি আজকে এত দূর আসতে পারতাম না। তবে আসে আবার সেই বিরক্তিটা দূরে রেখেই তাদের ডাকে সাড়া দেই। তো এইভাবেই চলছে আর কি। যে আর আমি সব জায়গায় এই কথাটা বলি যে কবির কথায়, সেই হোক মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তো আমি তোমরা আছো বলেই তো আজকে আমি দিলারা জামান। সুতরাং তোমাদের ভালোবাসায় এত দূর এসছি, এবং তোমাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই আমি। তো বাহ, চমৎকার। ঈদ উপলক্ষে আমাদের দর্শকদেরকে কোনো বার্তা দেওয়ার আছে কিনা আপা? আমি অত বিরাট কিছু না, কোনো বার্তা নাই। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এবং সবাইকে বলি যে দেশকে ভালোবাসার জন্য বিরাট কিছুর ইয়ে নেই। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা
রোড আইল্যান্ডের পাশে একটা গাছ হয়তো পড়ে গেছে, আমি যদি সেই গাছটাকে একটু তুলে দেই, হ্যাঁ, সেটাকে আমি জাপানে দেখেছি, গল্প করছে দুই বুড়ি, কথা বলছে, খাওয়াটা শেষ হলো, একটুখানি যাবার সময় বোতলে একটু পানি আছে, ওই পানিটাও একটা গাছের গোড়ায় রেখে ঢেলে দিচ্ছে। তারপরে যাচ্ছে, দুটো পাতা পড়ে আছে রাস্তার মধ্যে, তুলে একবার, এই যে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। একটা মানুষ রাস্তা পার হতে পারছে না, বয়স্ক মানুষ, আমি যাচ্ছি, আমি যদি তাকে একটু আগিয়ে দেই, সেটাই আমার দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা। এবং এই ভালোবাসাটা সবার ভেতরে থাকা উচিত, এবং এটা হলেই আমরা, আমাদের দেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আমি দীর্ঘ সময় আমার ইচ্ছে করছে যে আমি আসলে গল্প চালিয়েই যাই, মানে শেখার আসলে কোনো শেষ নেই। যেটা আপনি বললেন, অনেক কিছু শিখলাম আজকে আপনার কাছ থেকে, আমি নিজেও পার্সোনালি অনেক শিক্ষা নিলাম। তো দেখতে দেখতে আসলে সময় তো আমাদের শেষের দিকে যেতে হয়, যেহেতু আমরা একটা অনুষ্ঠানে চলে এসেছি। তারপরেও আমি চেষ্টা করব অনুষ্ঠানের বাহিরেও আপনার কাছ থেকে না না, আমি এমন কিছু না, আমি সবাইকে বলি যে আমরা যদি একটু নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবি। আমি দুটো শাড়ি আমার না হলেও চলে, কেমন, ওই একটা শাড়ির টাকা দিয়ে আমি যদি একটা ছেলের পরীক্ষার ফি দিতে পারছে না, একটা মানুষের একটা ওষুধ কিনতে পারছে না, সে আমার এমন কোন, আমার ওই শাড়িটা না পরলেও সময় যাবে, কিন্তু ওই মানুষটা একটা অনেক বড় কাজ আমি করে দিতে পারলাম। আমি সবসময় চেষ্টা করেছি, আর আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য এই মায়াটা, আমার ভালো লাগাটা, ভালোবাসাটা থাকে। আমি যেন তাদের জন্য অল্প কিছু হলেও কিছু করতে পারি আর কি। এই শক্তিটুকু, এই সামর্থ্যটুকু আল্লাহ পাক আমাকে যেন দেন আর কি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা বলেছেন আপা, মানে আমার নিজেরই ভালো লাগছে। দর্শক, আজকের প্রাণবন্ত আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন প্রিয় অভিনেত্রী দিলারা জামান। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটুক আপনাদের ঈদ। আবার দেখা হবে বিআরবি ঈদ আড্ডার আরেকটি পর্বে। খোদা হাফেজ।